স্ট্রিমিং দিছিলাম। আচ্ছা, তো আজকে আমরা আলোচনা করবো, আমি আবার বলি যেহেতু রেকর্ড শুরু হয়েছে। তো গতদিন আমরা সিআরডি মেথড সম্পর্কে আলোচনা করছিলাম, আজকে আমরা আরসিবিডি মেথড সম্পর্কে আলোচনা করব। আরসিবিডি হচ্ছে র্যান্ডমলি ব্লক ডিজাইন যেটা করা হয়, মানে যেখানে আর কি সোজা কথা বলতে গেলে যেটাতে আমরা হচ্ছে নর্মালি করি, নর্মালি ম্যাক্সিমাম এক্সপেরিমেন্ট যেটাতে করা হয় সেটাই আরসিবিডি। আরসিবিডিতে নর্মালি করা হয়, আর যেটা হচ্ছে ফিল্ড লেভেলে করা হয়। আমি আরো যদি সহজ করে বলি, ফিল্ড লেভেলে যে এক্সপেরিমেন্টগুলো আমরা করি সেটা হচ্ছে আরসিবিডি। আর যেটা আমরা টবে করি, গ্রিন হাউসে করি, সেগুলো সবই সিআরডি এর মধ্যে পড়ে। হ্যাঁ, আরসিবিডিও গ্রিন হাউসে করা যাবে তা না, কিন্তু আমরা আরসিবিডি নর্মালি ওপেন ফিল্ড, তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় করি আর কি, যেটাতে কারণ সিআরডি হচ্ছে কি কমপ্লিটলি আমরা র্যান্ডমাইজ করতে যাচ্ছি, তো সেটা প্রত্যেকটা ইউনিটকে আমরা সেম টাইপ ইনভায়রনমেন্ট প্রোভাইড করব। সিআরডি মেথডের আমার যে জিনিসটা দরকার, যে আমার প্রত্যেকটা ইউনিটকে আমি সেম টাইপ অফ এনভায়রনমেন্টটা দিব। সেটা কিভাবে সম্ভব? সেটা গ্রিন হাউস ছাড়া কিন্তু পসিবল না, বা টবে ছাড়া কিন্তু পসিবল না। কারণ গ্রিন হাউসে যদি করেন তাহলে কি হচ্ছে, সানলাইটটা আপনি একটা কন্ট্রোল সানলাইট দিচ্ছেন, টেম্পারেচার কন্ট্রোল দিচ্ছেন, তারপরে আহ, 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 কি বলে ওই যে আহ, মানে বাতাস যেদিক দিয়ে আসতেছে সেই বাতাসের এই যে ব্লো, এটাও আপনারা কন্ট্রোল ওয়েতে দিচ্ছেন, কোনো একটা এক সাইড দিয়ে আসতেছে না, যেটাকে ধরেন যেটা হচ্ছে এই যে যে আপনার গাছগুলো আছে সেগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয়। তো এরকম আর কি। তো সিআরডি মানে হচ্ছে একদম একদম প্রত্যেকটা ইউনিটকে আমি সেম টাইপ অফ এনভায়রনমেন্টটা দেবো, সেম সুযোগ সুবিধা দিব। দেওয়ার পরে আমি দেখবো যে না, আমার এক্সপেরিমেন্টে আমি যে ট্রিটমেন্টটা ইউজ করছি এইটার ফলাফলে কোনো কমতি আছে কিনা, বা এটার মধ্যে কম্পারিজন করে দেখবো যে কোনটা বেটার। হ্যাঁ, কারণ একই জিনিস প্রত্যেকটা আমার ইউনিট পাইছে। পাওয়ার পরে তারপরে যে এক্সপেরিমেন্ট বা যে ট্রিটমেন্টটা আমার বেশি কাজ করবে, আমার এই যে হাইপোথিসিস অনুযায়ী যেটা ম্যাচ করবে, সেটাকে আমি সুন্দর মতো করে অ্যানালাইসিস করে আমার পেপারে আমি দেখাবো। বুঝতে পারছেন? আর আরসিবিডিটা কি, আরসিবিডিতে আমরা কি করি, আমরা বিভিন্ন ব্লকে ভাগ করি। যে এই একটা ব্লকে ভাগ করলাম, একটা ব্লক, দুইটা ব্লক, তিনটা ব্লকে ভাগ করলাম। হ্যাঁ, তো ফার্স্টের ব্লকে আমি চিন্তা করলাম যে আমি এই ব্লকে এই জিনিসগুলো দিব। পরের ব্লকে চিন্তা করলাম পরের ব্লকটাতে আমি এই অন্য আরেকটা জিনিস দেবো, থার্ড ব্লকে আমি এইভাবে রাখবো। তো আমি তিনটা ব্লকে ভাগ করে ব্লক আকারে আমি দিই। সেই এইখানটাতে আমরা কি করি, ন্যাচারালি জিনিসটা করি, ওপেন ফিল্ডে করি। ওপেন ফিল্ডে করলে কি হচ্ছে, আপনার যে এই যে প্ল্যানগুলো আছে এগুলো কিন্তু সেম জিনিসগুলো পাচ্ছে না। কারণ যেটা হচ্ছে সাইড আছে ওই পাশটাতে ধরেন আপনাকে কি বলে, আইল বলে যেটাকে। হ্যাঁ, আম, তো আইলের পাশে যে প্ল্যান্টটা পড়ছে সেই প্ল্যান্টে কোনো কারণে আপনার নিউট্রিয়েন্ট বেশি পড়তে পারে, কমও পড়তে পারে, তাই না? ওইখানটাতে আবার আবার যে প্ল্যান্টটাতে আপনি যে ইরিগেশনটা দিচ্ছেন, যে প্ল্যান্টের সামনে দিয়ে ইরিগেশনটা আসতেছে ওই প্ল্যান্টে ইরিগেশনটা একটু বেশি পড়তেছে, বা ওই প্ল্যান্টের মাটিটা একটু নষ্ট হয়ে যাচ্ছে। তো এগুলো যদিও চেক করবেন, কিন্তু বিভিন্ন রকম ইফেক্ট আর কি পড়ে। হ্যাঁ, আবার বাতাসটা ধরেন নর্থ সাইড থেকে সাউথের দিকে যাচ্ছে, তাহলে চিন্তা করতেছেন যেটা নর্থ সাইডে যে প্ল্যানগুলো আছে, হ্যাঁ একদম নর্দার্ন এজে যে প্ল্যানগুলো, পেরিফেরিতে যে প্ল্যানগুলো আছে সেগুলোতে বেশি বাতাস লাগতেছে। তো আপনি আরসিবিডিতে কি, আরসিবিডিতে আমরা এই জন্যই বিভিন্ন ব্লক আকারে ভাগ করি, এই ব্লক আকারে ভাগ করে দেন আমরা এক্সপেরিমেন্টটা মানে কন্ডাক্ট করি আর কি। তো আমাদের রিয়েল লাইফ যে এক্সপেরিমেন্টগুলো দরকার, হ্যাঁ সেগুলো ম্যাক্সিমামই আরসিবিডিতে করা হয়। তো আমরা আরসিবিটিতে গতদিনের মতো যেটা বললাম, ধরেন আমি হচ্ছে কি করব, আমি এটা বলছি কিন্তু গতদিনও, তার আগের দিনেও, যে আমাদের জিজি প্লট টু লাইব্রেরিটা আমি কেন কল করতেছি, কারণ আমরা যে কোনো জিনিস ভিজুয়ালাইজেশন করার ক্ষেত্রে আমরা জিজি প্লট প্যাকেজটা আমরা ইউজ করি। হ্যাঁ, তো এইখানে হচ্ছে আমরা বিভিন্ন রকম, ফার্স্টে আমাদের কাজ হচ্ছে প্যারামিটার সেট করা, ওই আগেরটার মতোই। যেমন হচ্ছে আমার নাম্বার অফ ব্লক, আমার ব্লক কয়টা, তাই না? আগেরটাতে কিন্তু ইউনিট লিখছিলাম, দেখেন সেট ডট সিড লেখা ছিল, একটা কোড ছিল সেট ডট সিড। তো ওই এইখানটাতে আছে দেখেন, এই জায়গাটাতেও সেম, দেন সেট ডট সিড, এখানে আমরা দিছিলাম 1 2 3, মানে তিনটা তিনটা সেটে করব আমরা। তারপর নাম্বার অফ ইউনিট দিছিলাম, নাম্বার অফ ট্রিটমেন্ট দিছিলাম। এখানে আমার ট্রিটমেন্ট ছিল কয়টা, চারটা ট্রিটমেন্ট ছিল। হ্যাঁ, আর রেপ্লিকেশন কয়টা ছিল, আমার রেপ্লিকেশন ছিল পাঁচটা। তো পাঁচটা দিয়ে সব মিলে কত হলো, 20টা আমার ইউনিট হলো। তো আরসিবিটিতে আমার কি হচ্ছে, এখানে যেহেতু আমরা ব্লক আকারে আমি ভাগ করছি, এই জন্য নাম্বার অফ ব্লক দিতে হবে, আমার কয়টা ব্লকে জিনিসটা করতেছি। তো আমার নাম্বার অফ ব্লক হবে হচ্ছে পাঁচটা, ধরেন আমি আমার এক্সপেরিমেন্টে ব্লক রাখছি পাঁচটা, আর ট্রিটমেন্ট রাখছি আমার 7টা। আর আমি আগের দিনে বলছিলাম যে আরসিবিডিতে কিন্তু একাধিক ট্রিটমেন্ট ইউজ করা হয়, সিআরডিতে মোর ওভার একটা বা দুইটা ট্রিটমেন্ট ইউজ করা হয়, খুবই অল্প পরিমাণ ট্রিটমেন্ট আমরা ইউজ করি সিআরডি মেথডের ক্ষেত্রে।
বেশিও ইউজ করতে পারি, এটা আবার এরকম কিছু না যে বেশি হলে হবে না। কারণ ওই আমার সাথে একজন কাজ করছে, ও হচ্ছে কি করছে, ফ্লাড দিছে আর কি। তো ও প্ল্যান্টে 81 রকমের ফ্লাড দিছে, রাইস প্ল্যান্টে 81 রকমের ফ্লাড দিছে, তাহলে ওর ট্রিটমেন্ট কয়টা কয়টা হচ্ছে, 81টা কিন্তু। বুঝতে পারছেন বিষয়টা? তো ওইটাও কিন্তু সিআরডি মেথডে সে করছে, হ্যাঁ, ও কিন্তু আরসিবিডিতে করে না, কারণ ওই টবে টবে করে করছে। তো ওইটা একটু কমপ্লেক্স আছে, যাই হোক ওটার সাথে এটা মিলে লাভ নাই, ওইটাতে আবার সিআরডি আবার আরসিবিডির মধ্যে ঢুকাইছে, অনেক অনেক ব্যাপার স্যাপার আছে। তো এইখানে একাধিকও হতে পারে, কিন্তু জেনারেলি আমরা 1 থেকে 2টা জিনিস সিআরডিতে ইউজ করি। এটা কি করে, হর্টিকালচার যে ক্রপগুলো আছে, হর্টিকালচারাল ক্রপগুলো আছে, তারপরে হচ্ছে অর্নামেন্টাল যে প্ল্যান্টগুলো করা হয় সেগুলো মেনলি সিআরডিতে করা হয়। আর আমরা যারা প্ল্যান্ট প্যাথোলজিস্ট আছি বা জেনেটিক্সের যারা আছে, যারা হচ্ছে চাচ্ছে যে যে কোনো একটা জেনোটাইপ তারা করবে বা একটা ব্রিডিং করবে, করে নতুন একটা ভ্যারাইটি তৈরি করবে, ফার্স্টে সে কি করলো, সে একটু অল্প জায়গাগুলোতে সে ওইটাতে ক্রসিং করলো, হ্যাঁ, তখন সেক্ষেত্রে তারা সিআরডি মেথডটা ইউজ করে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ইয়াতেই ইউজ করে জেনেটিক্সের গুলা, কিন্তু আমাদের গুলা ইউজ করি আমরা। আমাদের যেহেতু প্ল্যান্ট বেশি দরকার হয় না, আমরা হচ্ছে কি করি, আমরা 8-10টা প্ল্যান্ট নিই, প্ল্যান্ট নিয়ে তার উপর হচ্ছে আমরা ওই প্যাথোজেনগুলোকে স্প্রে করে দেখি যে এই প্ল্যান্টে কি পরিমাণ প্যাথোজেনটা অ্যাটাক করতেছে। তারপরে যদি আমাদের কোনো রেমিডিস দেওয়ার দরকার হয় বা কোনো সলিউশন দেওয়ার দরকার হয়, সেগুলো পুশ করে দেন আমরা আবার আবার ওইটা করে দেখি যে যে আমার এই রেমেডিস দেওয়ার পরে এই প্ল্যান্টগুলা সার্ভাইভ করতে পারতেছে কি পারতেছে না। তো সেক্ষেত্রে আমাদের তো কিন্তু ভাস্ট আকারে জমির দরকার না, বরং ভাস্ট আকারে জমি দিলে আমাদের জন্য অসুবিধা, আমাদের থেকে বেশি অসুবিধা হচ্ছে পার্শ্ববর্তী যারা কাজ করবে তাদের অসুবিধা। কারণ যেহেতু আমরা প্যাথোজেন নিয়ে আমাদের কাজ করবো, আমরা প্যাথোজেন স্প্রে করবো, তো পাশে যে এক্সপেরিমেন্টে কাজ করবে তার এক্সপেরিমেন্টের অবস্থা 12টা হয়ে যাবে আর কি। তো এই জন্য এন্টোমোলজি আমরা আমরা মেইনলি হচ্ছে সিআইডি মেথডে কাজটা করি, হর্টিকালচারে এরা সিআইডি তে কাজ করে আর কি। তো যাই হোক, অনেক বললাম সিআইডি আর সিবিডি। তো এখন হচ্ছে আমি কি করব, ব্লক কয়টা, যে কয়টা আমার ব্লক হবে আপনাদের বলছি যে আপনারা কোডে কোথাও চেঞ্জ করার দরকার নাই, আপনাদের জায়গায় আমি দেখাই দিচ্ছি, আপনারা এখানে চেঞ্জ করবেন। আপনার যদি ব্লক 2টা হয় তো 2টা দিবেন, আপনার যদি ট্রিটমেন্ট আরো কম হয় তো সে কয়েকটা দিবেন, বুঝতে পারছেন? তো এখানে ব্লকের নাম দিবেন, ট্রিটমেন্ট সে কয়েকটা দিলেন, দেওয়ার পরে এইখানটাতে আসবে আপনার, হ্যাঁ, এই যে জেনারেট দ্য র্যান্ডোমাইজ আরসিবিডি র্যান্ডোমাইজেশন, এইখানটাতে আপনি একটা কমান্ড দিবেন, যা আছে এগুলো কোনো কিছুতে চেঞ্জ করার কোনো কিছুই দরকার নেই, আপনার খালি চেঞ্জের জায়গায় হবে এইখানে আর এই জায়গাটাতে, বাকি যা কোড আছে এরকমই থাকুক, এগুলোতে আপনার কোনো কিছু করার দরকার নেই। তারপরে হচ্ছে, আর যদি কোড সম্পর্কে বলতে চান মানে জানতে চান তাহলে বলে দিচ্ছি, এখানে আমরা ব্লক আকারে ভাগ করে দিছি। এখানে হচ্ছে ট্রিটমেন্টটাকে এই পেস্ট্রি এই যে 1:2 নাম্বার অফ ট্রিটমেন্টটাকে এই পুরোটাকেই আমরা হচ্ছে ট্রিটমেন্ট নামে নাম দিয়ে ফেলছি। তারপরে ওই যে ব্লকটাকে রেপ্লিকেশনে বিভিন্ন কোডের ডিসক্রিপশন দেওয়া আছে আর কি। তো এগুলো জানেও আপনাদের লাভ নাই, কারণ কোড শিখে আপনাদের হুদাই সময় লস। যদি শিখতে চান শিখতে পারেন, কিন্তু লাভ কিছু হবে না আর কি। কারণ ওই হাতে লিখে কোড লিখবেন এই যুগ আর নাই। আপনি যতক্ষণে লিখবেন ততক্ষণে আর একজন হচ্ছে চ্যাট জিপিটি সব দিয়ে কোড টোড বানায় নিয়ে কাজ করো কমপ্লিট। আপনি কোড এইটু কোড লিখতে লিখতে আর একজন দেখবেন যে বানায় দিয়ে বসে আছে, হয় কমপ্লিট আমার। তো এগুলো কিছু দরকার নাই, আপনি কোন কোডটা কি কাজ করতেছে বা কি রকম কাজ করতেছে এই জিনিসটা জানলেই হচ্ছে আপনার। তো তারপরে হচ্ছে আপনারা এখানে কি করবেন, যেহেতু আমার এটা একটা লেআউট তৈরি করব সেজন্য আমরা হচ্ছে লিখছি কি জিজি প্লট দিয়ে আরসিবিডি যেহেতু লেআউট করব, সেখানে এই পজিশনটাতে দিছি, এক্স এক্সিসে দিছি পজিশন, ওয়াই এক্সিসে ফ্যাক্টর বা ব্লক দিয়ে রাখছি, তারপর হচ্ছে ট্রিটমেন্ট দ্বারা ফিল করতে বলছি। তারপর এখানে কালারগুলো যদি চেঞ্জ করতে চান সেগুলো চেঞ্জ করতে পারেন, আপনারা এইখানটাতে চেঞ্জ করতে পারেন, আপনারা এই যে সাইজটাতে চেঞ্জ করতে পারেন, এই জায়গাটাতে চেঞ্জ করতে পারেন, টেক্সট সাইজের সাইজগুলো কত কত কি হবে এইগুলো চেঞ্জ করতে পারেন, তারপর হচ্ছে টাইটেলের নামটা চেঞ্জ করতে পারেন। তো এইসব জায়গা হচ্ছে চেঞ্জ করার জায়গা। তাহলে আমরা একটু রান করে দেখি কি কি হয়। রান করলাম, 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 আচ্ছা ব্লক হয়েছে নিচে, তারপর এটাও আমরা রান করলাম, করলাম, করলাম। এখন একটু ভিউ করে দেখি লেআউটটা, এই তো এই যে ব্লক হয় যে সে একটা খসড়া লেআউট আমাকে বানায় দিছে, যে এরকম আমাদের এই যে 1 নাম্বার ব্লকের পজিশন 1-এ আছে হচ্ছে T7টা, এই ট্রিটমেন্ট 7টা আমার 1 নাম্বার ব্লকের ফার্স্ট পজিশনে ফেলাইছে, আবার 1 নাম্বার ব্লকের সেকেন্ড পজিশনে সে T3 ফেলাইছে, আবার 1 নাম্বার ব্লকের থার্ড পজিশনে সে T6 ফেলাইছে, এইভাবে আর কি ব্লক ওয়াইজ বিভিন্ন রকম করে সে জিনিসটা করছে। আচ্ছা ঠিক আছে, করছো করছো। এখন আমরা একটু লেআউট তৈরি করে দেখি। হুম, এই দেখেন সে আমাকে লেআউট বানায় দিছে।
ব্লক ওয়াইজ আলাদা আলাদা। এই পাশগুলোতে ব্লক আছে, ধরেন আপনার যে ১ নাম্বারের ব্লক, এই যে একটা ব্লক, এইটা একটা ব্লক, এইটা একটা ব্লক, যেহেতু ৫টা ব্লকে আপনি ভাগ করছিলেন। হ্যাঁ? তো ৫টা ব্লকে আপনাকে দেখেন র‍্যান্ডমলি সে সুন্দর মতো করে বসায় দিছে। ওই আপনাকে আগের যুগের মতো খাতা কলম নিয়ে বসে T1, T-wax আপনি নিজে, নিজে বসাবেন বায়াসনেস ছাড়া, এগুলো কোনো কিছু দরকার নাই। ও র‍্যান্ডমলি এই জিনিসটা করে ফেলবে। আপনি সুন্দর মতো পেপারটা নিবেন, নিয়ে আপনার এক্সপেরিমেন্টে বা যেখানে দরকার সেখানে এই লেআউটটা তুলে দিবেন। তাহলে এই জিনিসটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আমার মনে হয় না থাকার কথা। হ্যালো? জি ভাই, আমি এটা বুঝতে পেরেছি। মানে জিনিসগুলো কিভাবে হচ্ছে এটা আমি বুঝতে পেরেছি, বাকিটা তো প্র্যাকটিস না করলে হবে না। ওকে, ওকে। প্র্যাকটিস। আচ্ছা। এখন আমি আবার বলছিলাম হচ্ছে এই যে এসডব্লিউডি, হ্যাঁ? সেট ডব্লিউডি এটা দিয়ে কি করতে হবে? ডিরেক্টরি সেট করতে হবে। তা আমরা বলছি আমরা এভাবে করব না। এভাবে ডিরেক্টরি সেট করব না। তার বদলে কিভাবে সেট করব? আমরা ডিরেক্ট ভাই এখানে যাব, সেট ওয়ার্কিং ডিরেক্টরি যাব, তারপর চুজ ডিরেক্টরিতে যাব। দেন হচ্ছে আমরা ডেস্কটপে যাব। তারপরে আমরা হচ্ছে কোথায় যাব? ও আচ্ছা, আমার নামটা তার মধ্যে ছিল। দেন আমি যাব হচ্ছে আমার ক্লাস, যে ফোল্ডারটাতে আছে এটা ওপেন করে আমি রেখে দিব। আচ্ছা ঠিক আছে, আমার ওয়ার্কিং ডিরেক্টরি সেট হয়ে গেল। এখন যদি মনে হয় যে না, ওইখানটাতে আমি কি ভুলভাল সেট করলাম কিনা, তখন এই ফাইল অপশনে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে না, এইখানটাতে আমার ফাইল আছে কিনা। হ্যাঁ, এই যে আরসিবি ডাটা সেট 1 লাগবে। তারপরে আমাদের কি কথা ছিল, তারপরে হচ্ছে আমাকে লাইব্রেরিগুলোকে ডাকতে হবে। যে লাইব্রেরিগুলোতে আমি কাজ করবো সেই লাইব্রেরিগুলো ডেকে আনতে হবে যে ভাই তুমি একটু ওদিকে আসো, আমি তোমার আন্ডারে এই কাজ করতে চাই। বা আপনি যাদের যাদের নিয়ে কাজ করতে চান তাদের তো ডাকতে হবে, নাহলে তারা কাজকে কিভাবে করবে? তো তাদের ডাকার আগে কি করতে হবে? তাদেরকে আপনাকে ইনস্টল করতে হবে। ইনস্টল মানে ধরেন যে কোনো কাজ আপনি করায় নিচ্ছেন, আপনি লেবার রাখছেন, সেই লেবারকে ফার্স্টে আপনাকে একটু কনভিন্স করতে হবে না যে তুমি আমার এই কাজটা করে দিবা। তো আগে তাকে তো ডেকে মানে কনভিন্স করতে হবে। তো সেটা ধরলেন ইনস্টল করতে হবে ফার্স্টে। তারপরে কি করতে হবে? তাকে ডাকতে হবে। ডেকে তারপর বলবেন যে ভাই তোমরা সবাই আসো, তোমার ৫-৬ জন আসো, তোমরা পরের কাজগুলো আমাকে করে দিবা। ওকে ঠিক আছে, ও করে দিবে। তো ফার্স্টে আপনাকে ইনস্টল করতে হবে। যদি ইনস্টল করার ওয়ে আমি বলছি যে ইনস্টল, এই যে প্যাকেজেস এটাতে দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট আসবে, এর মাঝখানে ওই ইয়ার নাম লিখে ফেলবে। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে এখানে প্যাকেজ অপশন আছে, এখানটাতে ইনস্টল অপশন আছে, এইখানটাতে ডিরেক্ট হচ্ছে যেটা আপনি ইনস্টল করতে চান সেইটা এইভাবে লিখে দিবেন। সরি, বানান ভুল গেছে। হ্যাঁ, এইভাবে লিখে দিবেন যে ইনস্টল, এইখানটাতে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে আর কি। তো আমার মনে হয় ইনস্টল করা থাকার কথা। দেখি কল করলেই বুঝতে পারবো। হ্যাঁ, ইনস্টল করা আছে, করা আছে। এই যে কল করছি চলে আসছে। মাল্টকম এটাও চলে আসছে। মাল্টিভিউ, হ্যাঁ, আমার সবই ইনস্টল করা ছিল। যদি ইনস্টল করা না থাকতো তখন আপনি এইখানটাতে লেখা আসতো যে আপনাকে ইনস্টল করতে হবে। বুঝতে পারছেন? তো আপনারা ইনস্টল করে নেবেন যদি ইনস্টল করা না থাকে, এটা ইজি। এখন আমি আপনাকে কি বলছিলাম, গতদিন বলছিলাম কি যে এটাতে আমি কি করব? এই চিহ্নটার নাম হচ্ছে নামকরণ আকিকা করা। দেওয়া। হ্যাঁ, আকিকা দেওয়া বা আকিকা নামকরণ, দেওয়া। হ্যাঁ। তো এইটাতে হচ্ছে আমাকে আমার যে ডেটা সেটটা নিয়ে কাজ করব সেই ডেটা সেটটা তাকে রিড করাতে হবে, তাই না? যে আমি যে ডেটা সেটটা কাজ করবো তাকে রিড করাতে হবে। এটার অনেক ওয়ে আছে। তো আগে যারা আমরা যখন ফার্স্টের দিকে কি করতাম, এতে এইভাবে ইম্পোর্ট ডেটাবেস থেকে, এখান থেকে আমরা এক্সেল যে যে ডেটা দরকার এখান থেকে ইম্পোর্ট করতাম। তো এটা অনেক ভেজাল। বুঝতে পারছেন? এখানে করলে এইখানটাতে আসতো, মানে এই জায়গাটাতে আবার আসতো, ওখান থেকে নেওয়া অনেক কমপ্লিকেটেড বিষয়। এখন অত কমপ্লিকেশনের কিছুই নাই। আমরা বলছি যে আমার যে ডেটাটা লাগবে, আমি যেহেতু ডিরেক্টরি সেট করছি এখানে কি আছে এগুলো আমার দেখার কোনো দরকারই নাই। আমার লাগবে হচ্ছে আরসিবিটি ডেটা সেট 1, মানে যে ডেটা সেট নিয়ে আমি কাজ করব। এগুলো কিছুই আমার মাথায় নাই। হ্যাঁ, তো আমি এটা দিলাম, দেওয়ার পরে আমি আর লিখলাম। লিখে কি করব? ট্যাবে ক্লিক করব। ট্যাবে করার পরে আমি দেখবো যে আমার কোন ডেটা সেট নিয়ে কাজ করবো। আচ্ছা, আমি আরসিবিটি ডেটা সেট 1 নিয়ে কাজ করবো, তাহলে 1টা আমি ক্লিক করবো, চলে আসছে। তো ওইভাবে আবার ওই এখানে এসে ইম্পোর্ট দেওয়া, ইম্পোর্ট দিতে টাইম নেবে, ওইখানটাতে আবার অনেক কিছু আস্ক করবে যে কোনটা কি ধরবো না ধরবো, দরকারই নাই। এখানটাতে দিব, দেওয়ার পরে আমি এটা একটু রান দিব, দিলাম, তারপর একটু ভিউ করে দেখবো, দেখি আমার ডাটা সেটটা কি। আর ডেটা সেটটা দেওয়ার সময় কিন্তু আমি বারবার বলছি আপনারা হেডিং আগে দেখবেন। এই যে এখানটাতে যখন ভিউ করবেন তখন দেখবেন হেডিংটাতে কি দেওয়া। ব্লকটার নাম আমার ব্লক দেওয়া, ট্রিটমেন্টের নাম আমার ট্রিটমেন্ট দেওয়া, তারপরটার নাম আমার রেসপন্স দেওয়া। হ্যাঁ, তো আমি হেডিংটা দেখে নিছি। কারণ এটা আমি কেন বলছি, কারণ আমি এখন ফ্যাক্টর হিসেবে ডিফাইন করে দিব, তাই না? তো এখানে যেহেতু সেম নাম আছে এই জন্য আপনাদের কনফিউশন হবে না, আমি আর বলছি। তাহলে কি হলো, আমার যে দেখলাম যে ঠিক আছে,
আমি তাহলে আমার ব্লকটাকে একটা ফ্যাক্টর রাখবো, তারপরে হচ্ছে ট্রিটমেন্টটাকে আমি একটা ফ্যাক্টর হিসেবে ধরবো। ব্লক ট্রিটমেন্ট মিলেই তো রেসপন্সটা আসছে আর কি। আর রেসপন্স তো আমার হচ্ছে রেজাল্ট বা ইল্ড। হ্যাঁ, তো আমি কি করলাম, ব্লকটাকে যেহেতু আমার আমার এই ডেটা সেটটার মধ্যে হেডিংটার নামও ব্লক ছিল, এই ডেটা সেটের হেডিংটার নামও ব্লক ছিল, এখানে যে নামটা থাকবে আমরা কি করব, এইটা লেখার সময় ডলার চিহ্নর পরে সেই নামটাই দিব, ডেটা সেটের কলামে যেটা নাম থাকে। আবার এখানে ধরেন এটার পরে, এই ডলার চিহ্নর পরে এই ডেটা সেটে যে নামটা থাকবে সেটা আমরা দিব। হ্যাঁ, এই সেম অ্যাজ রেসপন্সের ক্ষেত্রেও তাই। আচ্ছা, তারপরে হচ্ছে এই পাশে নতুন নামকরণ করে দিলাম ব্লক ট্রিটমেন্ট রেসপন্স, কারণ হচ্ছে আমার গোটা কোডটাই হচ্ছে ব্লক ট্রিটমেন্ট আর রেসপন্স দিয়ে লেখা। তো আমি যদি নতুন নাম, অন্য কোনো নাম দিতে চাই, তাহলে আমাকে সবগুলো আবার চেঞ্জ করতে হবে, যেটা আমার জন্য কষ্টসাধ্য, আমি এটা কেন করব। আচ্ছা ঠিক আছে, তাহলে এই কোডগুলো আস্তে আস্তে রান দিয়ে আমরা দিলাম দিলাম দিলাম। ওকে, কোড টো রান হয়ে গেল। এখন আমি কি করব, আমাকে অ্যানোভা টেবিল তৈরি করতে হবে। হ্যাঁ, ভাই, তো হ্যাঁ, হ্যালো। এখানে রেসপন্সের ক্ষেত্রে এখানে ফ্যাক্টর ইউজ করা হলো না কেন? ভাই আপনার কথা মনে হয় একটু কেটে কেটে আসতেছে। শিবলি, আবার বলো, আবার বলো, সমস্যা নাই, বলো। বা আমি বলছিলাম যে এখানে রেসপন্সের ক্ষেত্রে ফ্যাক্টর ইউজ করা হলো না কেন? ও আচ্ছা, রেসপন্সের ক্ষেত্রে ফ্যাক্টরটা ইউজ করিনি, সেটার কারণ হলো হচ্ছে তোমার, আমি বলি রেসপন্সটা জিনিসটা কি। রেসপন্সটা হলো আমার ইল্ড। ধরো আমি বলি তুমি একটা গাছ লাগাইছো, আম গাছ লাগাইছো, তাই না? তুমি আম গাছ লাগাইছো, তো চিন্তা করলে আম গাছে তুমি বোরন সার দিবা, যে বোরন দিলে ধরো আম ভালো হয়, কথার কথা আমি বললাম। তুমি বোরন বা অথবা নাইট্রোজেনাস ফার্টিলাইজার দিলা, তুমি একটা আম বাদ দাও। তুমি একটা গোলাপ গাছ লাগাইছো, সেই গোলাপের পাতা টাতা হচ্ছে না, গাছের গ্রোথ হচ্ছে না, তুমি কি করছো, নাইট্রোজেনাস ফার্টিলাইজার দিছো, ইউরিয়া দিছো। তো ইউরিয়া দিছো, ইউরিয়া দেওয়ার পরে তুমি তো দেখবা যে ইউরিয়া দেওয়ার পরে তোমার রেজাল্টটা কি আসবে। এই গাছের ধরো তোমার টার্গেট হচ্ছে পাতা, তাহলে তোমার ইলটা কিন্তু পাতা না, কয়টা পাতা হলো, 10টা বা 12টা পাতা হলো, এটা কিন্তু তোমার টার্গেট, তাই না? এটাই তো টার্গেট। এই যে ব্লক ওয়াইজ ভাগ করছি আমরা, তাই না? ধরো ব্লক একটা, ধরো তোমার গোলাপ গাছ বাদ দিলাম, আরো ইজি করে দিই। আচ্ছা আম গাছই ধরি। ধরো তোমার ব্লক ওয়াইজ তুমি কি করছো, 3টা ব্লকে 10টা আম গাছ লাগাইছো, বুঝছো? তুমি 3টা ব্লকে 10টা আম গাছ লাগাইছো, একটাতে তুমি বোরো দিছো, একটাতে তুমি এমওপি দিছো, একটাতে তুমি ইউরিয়া দিছো, একটাতে তুমি জিপসাম দিছো। হ্যাঁ, বিভিন্ন রকম ফার্টিলাইজার দিছো। তো এত কিছু ফার্টিলাইজার দেওয়ার তোমার কারণটা কি? এত কিছু দিয়ে তোমার আলটিমেট টার্গেটটা কি? যে তোমার আম যাতে বেশি ধরে, তাই তো? তাই না? তো তোমার যাতে আম বেশি ধরে, সেই এই জি যে ভাই। এই যে তুমি ট্রিটমেন্টটা দিলা, তাহলে কোন ট্রিটমেন্টটা তোমার ভালো হলো বা কোন ফার্টিলাইজারটা তোমার উপকারে আসলো, সেটা কি দেখে বুঝবা? আম দেখে তো বুঝবা, তাই না? আম না দেখলে তো বুঝতে পারবা না যে তোমার আম কয়টা আসছে, কেমন আসছে, আমের ফলন কেমন। সেই ফলনটা হচ্ছে রেসপন্স বা রেজাল্ট বা ইল্ড, যেটাই বলো। বুঝতে পারছো? তাহলে তো এটা জি আমার ভাই, কোনো বুঝতে ফ্যাক্টর পারছি। হবে না, কারণ এটা দেখেই তো আমার বাকি ফ্যাক্টরগুলো তোমার মনে করো যে মেজার করবো যে বাকি ফ্যাক্টরগুলো ঠিক আছে কিনা। বুঝতে পারছো না? এটার সাপেক্ষে জি এই জি, জন্য আমরা বুঝতে পারছি। এটাকে, হ্যাঁ এটাকে আমরা ইয়া করে দিই। আচ্ছা ঠিক আছে, এখন আমরা হচ্ছে অ্যানোভা তৈরি করবো। দেখো অ্যানোভাতে কিন্তু সেম জিনিসটা। তো এটা হচ্ছে নামকরণ, ওই যে বলছে উনি নিসা সুন্দর মতো, যে এটার মানেই হচ্ছে আকিকা দেওয়া। তো এটাতে আমি নতুন নাম দিলাম মডেল। না, এই মডেল নামটা না দিলে কি করতে হতো, আমাকে এই পুরোটা আবার লিখতে হতো, এই যে এখানটাতে আবার লিখতে হতো, বা যতবার দরকার আমার এই পুরোটা পুরোটা আবার লিখতে হতো। তো অ্যানোভা টেবিল বানানোর ওয়েটা কি, সেটা হচ্ছে এওভি। তুমি মনে হয় এখন অ্যানোভা টেবিলের কাজ করো না, কেবল তো টুটুতে, না হলে হয়তো বা থাকতে পারে সামনে জেনেটিক্স স্ট্যাটিস্টিক্সে পাবা আর কি। স্ট্যাটিস্টিক্স পাবা, স্ট্যাটিস্টিক্সে পাবা। টুটুতে যে স্ট্যাটিস্টিক্স থাকার কথা তো মনে হয় না, থ্রি টুতে থাকে। না ভাই, থ্রি নাই অনে থ্রি অনে টোটোতে। থ্রি অনে থ্রি অনে থ্রি অনে স্ট্যাটিস্টিক্স আছে। আচ্ছা। তো অ্যানোভা টেবিলের এগুলো আসবে, তোমার সবগুলোতেই আসবে, জেনেটিক্স আসবে, মানে সবগুলোতেই অ্যানোভা টেবিল তৈরি করতে হয় আর কি। ম্যাক্সিমামই স্ট্যাটিস্টিক্স আর জেনেটিক্সে বেশি লাগে আর কি। অ্যাগ্রোনমিতেও শিখাবে আর কি। তো অ্যানোভা টেবিল আমাকে তৈরি করতে হবে। তো অ্যানোভা টেবিলের অ্যানোভার জন্য প্রথম কাজটা হচ্ছে আমরা এওভি লিখবো, এটা দেখলেই বুঝতে পারবে যে এটা অ্যানোভা। তারপরে আমরা রেসপন্স, এই দেখো, এই যে রেসপন্স, এই রেসপন্সটা কি দিলাম, এখানে আমি কি দিছি, একটা ঢেউ খেলানো চিহ্ন দিছি। এই ঢেউ খেলানো চিহ্ন কোন পাশে রাখছি, রেসপন্স বাম পাশে। তার মানে কি, এই ব্লক আর ট্রিটমেন্টের ফলাফলটা আমরা কিসে পাচ্ছি, রেসপন্সে পাচ্ছি, তাই না? এই ব্লক আর ট্রিটমেন্ট এদের কম্বাইন ইফেক্টটার রেজাল্টটা পাচ্ছি আমরা রেসপন্সে। এই জন্য রেসপন্সটা ঢেউয়ের বাইরে। এই ঢেউ দেখলে, এটা দেখলে মাথায় রাখবো হচ্ছে সহজের একটা গান আছে, যতদূর চোখ যায় শুধু ঢেউ আর ঢেউ। হ্যাঁ, তো এই ঢেউয়ের এই বাম পাশে থাকবে হচ্ছে তোমার যেটা রেজাল্ট, রেসপন্স, ইল্ড। তারপরে হচ্ছে আরো কি কি হয়, রেজাল্ট, তারপরে হচ্ছে আহ, মানে আরো যা যা হয় আর কি।
হ্যাঁ, এই সব জিনিস এই পাশে, মানে যেটাতে ফলাফল যেটা আসবে আর কি। আর এই ব্লক ট্রিটমেন্টগুলো তারা এই পাশে রাখবে, কারণ এটা দুটোর কম্বাইন ইফেক্টে আসছে। এটা আরো অ্যানাভাটোলি করতে হতো যদি তোমার হচ্ছে দুটোর কম্প্যাক্ট মানে কম্বাইন কোনো কিছু থাকতো। থাকে না অনেক এক্সপেরিমেন্টে কিন্তু আমরা কাজ করি, যে কিভাবে করি, ধরো ভ্যারাইটি আমরা ইউজ করছি, একটা ভ্যারাইটি ইউজ করছি, সেই ভ্যারাইটির সাথে আমরা স্যালাইনিটি জিনিসটা আমরা করতেছি। তো ভ্যারাইটি প্লাস স্যালাইনিটি, তাহলে ভ্যারাইটির একটা ইফেক্ট আছে, স্যালাইনিটির একটা ইফেক্ট আছে, আবার দুইটার কিন্তু কম্বাইন একটা ইফেক্ট আছে। সেক্ষেত্রে কিন্তু আমরা ফ্যাক্টর হিসেবে কম্বাইনটাকে ফ্যাক্টর হিসেবে ধরতে হবে আমাদের, তাই না? ভ্যারাইটিকে একটা ফ্যাক্টর ধরলাম, স্যালাইনিটিকে একটা ফ্যাক্টর ধরলাম, দেন ভ্যারাইটি প্লাস স্যালাইনিটি এই দুইটা মিলে একটা ফ্যাক্টর, বুঝছো না? দুইটার একটা ইফেক্ট ফ্যাক্টর ধরতে হবে, সেটার পরে আসবে রেসপন্স, সেটা সাপেক্ষে রেসপন্সটা আলাদাই থাকবে, এটা কোনোদিন ফ্যাক্টর হয় না। আচ্ছা, তাহলে আমি অ্যানোভা টেবিলটা একদম রান দিয়ে দিই, দিলাম, সামারি দেখলাম। আচ্ছা, সামারি চলে আসছে। সামারিতে আমরা দেখতে পাচ্ছি কি, যে দেখো এখানে ট্রিটমেন্ট, ব্লক, রেসিডিউয়াল এই তিনটা ভাগে আলাদাভাবে ভাগ করা হয়েছে, এখানে ডিগ্রিজ অফ ফ্রিডম দেওয়া আছে, বুঝতে পারছো? তারপর সাম স্কোয়ার, মিন স্কোয়ার। আচ্ছা শিবলি, তোমার সাইড থেকে মনে হয় কথা আসছে, একটু কাটলে যদি বন্ধ করো, আচ্ছা তোমার যখন দরকার তো অন করে, সমস্যা নেই। তো এটা কি করছে, আমরা আমাদের হচ্ছে ট্রিটমেন্ট, ব্লক, রেসিডিউয়ালের ভ্যালুগুলো চলে আসছে, ডিগ্রিজ অফ ফ্রিডম আসছে, তারপরে হচ্ছে সাম স্কোয়ার ভ্যালুগুলো চলে আসছে। হ্যাঁ, এই দুটা যোগ করে যোগফল দিয়ে তার বর্গমূলের এটাতে ভাগবুক একটা সূত্র আছে আর কি, আমি ভুলে গেছি। আমি ফার্স্টে ক্লাসে লিখে দিয়েছিলাম এগুলো সবই, ওই যে ক্লাস নোট আছে না, ওর মধ্যে সবই আছে। তারপর হচ্ছে মিন স্কোয়ারের ভ্যালু আছে, তারপরে হচ্ছে এফ ভ্যালু আছে, তারপর হচ্ছে পি আই ভ্যালু আছে। এটা হচ্ছে আমরা সিগনিফিকেন্স দেখি, আমরা যে হাইপোথিসিস করি, হাইপোথিসিসের আমাদের কিছু একটা জিনিস ধরতে হয়। ধরো আমরা একটা হাইপোথিসিস নিয়ে তো কাজ করি, তাই না? ধরো শিবলি তুমি মানে তোমার কাজ হচ্ছে তুমি ভার্সিটি থেকে তুমি ইয়াতে যাবা, সাপোজ ঢাকা ইউনিভার্সিটিতে যাবা। তো তুমি চিন্তা করতেছো, তো তোমার হাতে 20 মিনিট টাইম আছে, তুমি 20 মিনিটে যাবা, তো তুমি এখন কোন দিক দিয়ে যাবা, তাই না? ফার্স্ট গেট দিয়েও যেতে পারো, তুমি সেকেন্ড গেট দিয়েও যেতে পারো। তুমি ফার্স্ট গেটে চিন্তা করতেছো এদিক দিয়ে গেলে 27 পার হয়ে এদিক দিয়ে যেতে হবে বিকেলের দিকে তুমি চিন্তা করতেছো, তুমি করতেছো 20 মিনিটের দিকে যেতে পারবো কিনা। আবার তুমি চিন্তা করতেছো সেকেন্ড গেট দিয়ে এদিক দিয়ে হলে আমি এই তোমার ফার্ম গেট হয়ে এদিক দিয়ে, অথবা এই যে ভেতর দিয়ে যে রাস্তা আছে ফার্ম গেটের মাঝখান দিয়ে তোমার গার্মেন্টস গুলির রোডটা দিয়ে, ইন্দিরা রোডের ওই গলিটা দিয়ে আমি তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চলে যাবো ওই দিক দিয়ে, গ্রিন রোড হয়ে। তো তুমি চিন্তা করছো 20 মিনিট টাইম আছে, তুমি একটা হাইপোথিসিস নিয়ে কিন্তু চিন্তা করতেছো। সেই হাইপোথিসিসটা কখন প্রুভ হবে? তো যখন তুমি টাইম মতো পৌঁছালা, তুমি গিয়ে দেখলা যে তুমি সাপোজ তুমি 20 মিনিটে চিন্তা করছো, তুমি হচ্ছে তোমার যাইতে যাইতে 30 মিনিট লাগছে, তুমি চিন্তা করলে আচ্ছা ঠিক আছে, আমি যে প্ল্যান করছিলাম এটার সাথে কোনো রকমের মিলছে। তখন কি সেটাকে ধরবে আমরা কি 0.05%, হ্যাঁ 0.05%, হ্যাঁ 0.05%, হ্যাঁ। তো সেটাকে আমরা ধরি 0.05%, মানে কোনো রকমে এটা ম্যাচ হয়েছে। আর যদি ওইটা তুমি ধরো 25 মিনিটে গেলা, তুমি দেখলাম না না ঠিক আছে, আমি যেরকম হাইপোথিসিস নিয়ে চিন্তা করছি আমি তার কাছাকাছি আসছি, সেটাকে ধরো ডাবল স্টার দিয়ে আমরা বুঝাই। আর যদি দেখো যে না তুমি একদম কাটাকাটাই 20 মিনিটে গেছো, অথবা 20 মিনিট 30 সেকেন্ড 40 সেকেন্ড, মানে একদম পারফেক্টলি ম্যাচড হয়েছে তোমার হাইপোথিসিসের সাথে, তুমি যে চিন্তা ভাবনা করছো তার সাথে, তাহলে তুমি সেটাকে 3 স্টার দিয়ে প্রমাণ করি আমরা। বুঝতে পারছো বিষয়টা? আমরা যে এক্সপেরিমেন্ট গুলা করি, আমরা যে কাজগুলো করি, এগুলোর আগে থেকে একটা কিন্তু আউটকাম আমরা চিন্তা করে করি, তাই না? আগে থেকে তো একটা আউটকাম চিন্তা করি, যে আমি এটার সাথে এটা করি তাহলে এটা হতে পারে এরকম হতে পারে চিন্তা করে আমরা কাজটা করি। তো সেটা আমরা এই অ্যানোভা টেস্ট করলে আমরা দেখতে পারি যে আমাদের এই যে ডেটাগুলো আসছে এগুলোর মধ্যে কোনটা কোনটা আমার সিগনিফিকেন্স আসছে, মানে আমি যেরকম চিন্তা করছিলাম ওর সাথে কোনটা অ্যালাইন করতেছে। তো দেখলাম আচ্ছা ঠিক আছে, দুইটাই আমার হাইলি সিগনিফিকেন্ট আসছে ভ্যালুটা, রেসিডুয়াল ভ্যালু 0 0 আসছে, মানে আমার কোনো রেসিডুয়াল ইফেক্টই নাই, একদম পারফেক্ট ডেটা। এরকম ডেটা হয় না আর কি, এটা দেখানোর জন্য এরকম করে ডেটা দেওয়া হয়েছে আর কি। তো তারপর আমাকে কি করতে হবে, এলএসডি টেস্ট করতে হবে। এলএসডি কি টেস্টটা কি আমাদের, আমরা পোস্ট হক টেস্টটা করব। হ্যাঁ, এটা পোস্ট হক টেস্টটা কি করি, এটা হচ্ছে আমাদের কম্পারিজন করে দেয়, আমরা যে কাজগুলো করছি ট্রিটমেন্ট ব্লকগুলো যে করছি এগুলো হচ্ছে তারা কম্পারিজন করে দিবে, যে একটা মানে আমি বিভিন্ন ধরো কি বলি, আর ব্লকে বিভিন্ন রকমের ট্রিটমেন্টগুলো দিচ্ছে না, তো একটা ট্রিটমেন্টের থেকে আরেকটা ট্রিটমেন্ট ভালো না খারাপ, বা কোনটা কি ভাবে ভালো, কেন ভালো, কার থেকে ভালো, এই সকল জিনিস সুন্দর মতো করে আমাদের বুঝাই দিবে এলএসডি টেস্ট। এটা ফুল নাম হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট ডিফারেন্স। আর একটা এছাড়া একটা আমরা করি সেটা হচ্ছে ডিএমআরটি করি, হয় ডিএমআরটি করবা না এলএসডি করবা, দুটো একসাথে কোনো সময় লাগে না, যে কোনো কেসে দুটো লাগে না, যে কোনো একটা, ওইটা ওই একই জিনিস, খালি ডিএমআরটি লিখলেই হতো। ওটাকে বলে ডাঙ্কেন,
তো আমরা এলএসডি টেস্ট করব, টেস্ট করে দেখব। তো এলএসডি টেস্টের জন্য যে লিখলাম এলএসডি টেস্ট, তারপরে যে এরকম একটা জিনিস আছে, এগুলো কোনো কিছু তোমার ট্রিটমেন্ট মানে চেঞ্জ করার দরকার নাই, তুমি এরকম করে খালি করে দিবা। আমি যেমনি আছে কোডটা আছে খালি কোডটা রান করে দিবা, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, ট্রিটমেন্টে তুমি এলএসডি টেস্ট করে দেখবা। তোমার তো দেখবা ট্রিটমেন্টের উপরে, ব্লক দেখে তো আর লাভ নাই যে কোন ব্লকে কি আসলো, তাই না? কোন ব্লক ভালো খারাপ এটা তো দেখে লাভ নাই, তোমার তো টার্গেট ট্রিটমেন্ট। তুমি এতগুলো ট্রিটমেন্টের কাজ করো, তোমার টার্গেট হচ্ছে ট্রিটমেন্ট, কোন ট্রিটমেন্টটা ভালো হলো সেটা তোমার টার্গেট। তো এই ট্রিটমেন্টে তুমি এলএসডি টেস্ট করলা, করার পর দেখো এখানে অনেকগুলো ভ্যালু আসছে, আসছে না? এখানে দেখো স্ট্যাটিস্টিক্স আসছে, এখানে ডিগ্রিস অফ ফ্রিডম আসছে 4, এটার মিন আসছে হচ্ছে, আমার যতগুলো ডেটা আছে এই ভ্যালুগুলোর মিন হচ্ছে 4.766, আর হচ্ছে এটার সিবি ভ্যালু হচ্ছে 1.39, ট্যাবুলেটেড ভ্যালু হচ্ছে 2.77, এলএসডি ভ্যালু 1.50। আচ্ছা, এরকম আসছে। তারপর হচ্ছে দেখাচ্ছে যে F1 F2 F3 তে এরকম বিভিন্ন রকম কাহিনী আসছে, এগুলো আমাদের দেখার কোনো দরকার নাই। আমরা এখানে দেখব যে আমাকে এখানে দেখাচ্ছে যে আমার F1 F2 F3 এই তিনটা, হ্যাঁ এই তিনটার মধ্যে দেখাচ্ছে যে সবচেয়ে বেটার কাজ করছে কোনটা, আমার 5 পয়েন্ট রেজাল্ট দিচ্ছে 5.1 F3টা, F2টা তার থেকে একটু কম রেজাল্ট দিচ্ছে, F1টা তার থেকে কম রেজাল্ট দিচ্ছে। বুঝতে পারছো আমার যে ডেটাটা ছিল, এই যে ডেটাটা ছিল, এই ডেটাতে যেহেতু যে এই ধরো একটা বা দুইটা তিনটা ব্লক ছিল, তিনটা ব্লকে আমার F1 F2 F3টা আমি সাজায় নিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, আর ডেটা সাজানোর জিনিসটা বলি, সবাই একটু মনোযোগ দিয়ে একটু জিনিসটা দেখেন। হ্যাঁ, আর এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, আর এর ডেটা সাজাতে পারলে আর আপনার জন্য ইজি। আপনারা যারা আছেন একটু আমার কথা কি শোনা যাচ্ছে, একটু রেসপন্স করে দেন। হ্যালো। জি ভাইয়া, শোনা হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, তো আরে হচ্ছে আমি আপনাদের বলি, আরে যে কোনো একটা জিনিস কনস্ট্যান্ট ধরবেন। কনস্ট্যান্ট বলতে এখন নাও বুঝতে পারেন যে ভাই কনস্ট্যান্টের কথা কি বললো। যখনই আর এর ডেটাগুলো তুলবেন, এক্সেল শিটের ডেটাগুলো তুলবেন, তো কি করবেন, ধরেন ব্লক আছে, ট্রিটমেন্ট আছে, এপাশে ইল্ড আছে, বা আরো অনেক কিছু থাকতে পারে। তো আপনি কি করবেন, হয় ট্রিটমেন্টটাকে কনস্ট্যান্ট ধরবেন, যেমন ধরেন এখানে আমি কি করছি, B1 গুলো একসাথে রাখছি, এই যে ব্লক 1 B1 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 একসাথে রাখছি। আবার এই পাশাতে এইগুলো কিন্তু আবার চেঞ্জ করে দিছি, যেহেতু আমার তিনটা আছে, যে B1 এর সাথে F1 দিছি, B1 এর সাথে F2 দিছি, B1 এর সাথে F3 দিছি, তাই না? এটা আবার অন্যভাবে করতে পারতাম, আমি F1 গুলো এক পাশে ধরতে পারতাম, আবার B1টা চেঞ্জ করে দিতাম, যে F1 এর সাথে B1, F2 এর সাথে B2, F3 এর সাথে আবার B3, এভাবে করতে পারতাম। তো যে কোনো একটা জিনিস আপনারা এইভাবে এরকম করে কনস্ট্যান্ট ধরবেন। বুঝতে পারছেন ডেটা সাজানোর ক্ষেত্রে, না হলে কিন্তু আপনার এই অ্যানালাইসিস হবে না, মানে বুঝবে না। এটাই সবচেয়ে বড় জিনিস, এই ডেটা সাজানোটা। এখানে তো যেহেতু ছোট, এই জিনিসটা আপনার কাছে এরকম মনে হচ্ছে, কিন্তু যখন বিগ ডেটা হবে সেই ক্ষেত্রে আপনার, আমি তো ডেটা আমার কাছে আছে কিনা, থাকলে আমি দেখাতে পারতাম। আচ্ছা, আমার বান্ধবীর কাজ করছিলাম, আচ্ছা দাঁড়ান, মেঘলার কাজ করছিলাম, মেঘলার ডেটাগুলো কি আছে? হুম, দেখি এক মিনিট। ওই ল্যাপটপে, আমরা একটা ল্যাপটপ আছে ওইখানটাতে আমরা শ্রাবণীটা ডেটা না। কাটে নাটে না। রিগ্রেশন টেবিল না, এটাও না, এটা রিগ্রেশন টেবিল। আচ্ছা, ওইটা আমি নেক্সট দিন বের করে রেখে দেখাবো নি, হ্যাঁ? আমার মনে হয় একটা ল্যাপটপটাতে আছে, আমি নেক্সট দিন আমি এটা দেখাবো। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস, বুঝতে পারছেন ডেটা সাজানোটা। আর এই ডেটা সাজাতে যে পারে, আর এর সকল অ্যানালাইসিস সে করতে পারবে। এই ডেটা সাজাতে সাজাতে যে পারে না, সে সারাদিন করছি কেউ অ্যানালাইসিস করতে পারবে না। বুঝতে পারছেন? কিন্তু এটা আমি আপনাদের সহজ করে দিচ্ছি, এটা আপনাদের কাছে যদি কনফিউশন মনে হয়, আপনারা কি করবেন, এখানে ধরেন ব্লকের জায়গায় এখানে ভ্যারাইটি থাকতে পারে, আবার এখানে থাকতে পারে হচ্ছে স্যালাইনিটি বা ট্রিটমেন্টই থাকলো, তারপরে এখানে আরো অনেক কিছু থাকতে পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন, এই একটা পোর্শন যেটা আছে, সেই একটা পোর্শন, যে কোনো একটা পোর্শন আপনি এরকম
ওয়ান 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 করে রাখবেন। তখন ভ্যারাইটি হলে ভি ওয়ান ভি ওয়ান ভি ওয়ান ভি ওয়ান রাখবেন। আবার এখানে তাহলে ট্রিটমেন্টটা কি হবে, ট্রিটমেন্টটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি করবেন, এস টু এস3 এস4 এস5 যে করে ট্রিটমেন্ট হবে এরকম করে রাখবেন। তারপরে ধরেন আর একটা কিছু থাকলো, সেটাকে আবার চেঞ্জ করে দিলেন। মানে যে কোনো একটা বা দুটো জিনিস কনস্ট্যান্ট রাখবেন, বুঝতে পারছেন, যাতে ও ইজিলি বুঝতে পারে আর কি। আমার কথা কি বুঝছেন কেউ? জি ভাইয়া, বুঝতে পেরেছি। মানে কোনো একটা টপিক আমাকে হচ্ছে কনস্ট্যান্ট রাখতে লাগবে, যাতে হ্যাঁ হচ্ছে হ্যাঁ যে রান করলে সে বুঝতে পারে সফটওয়্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই আচ্ছা, এখানে কনস্ট্যান্ট মানেটা মানে কনস্ট্যান্ট মানে আমি তোমাকে বুঝতে পারি নাই। আচ্ছা বোঝাচ্ছি। সেটা হলো, দেখো এই পাশটাতে ব্লকে আমরা কি করছি, আমরা ব্লক আর হচ্ছে ট্রিটমেন্টের একটা কম্বিনেশন হবে, তাই না? একটা ব্লকের সাথে ট্রিটমেন্টের কম্বিনেশন হবে। তাহলে কম্বিনেশনটা কিভাবে হবে? ধরো বি ওয়ানের সাথে এফ ওয়ান একবার হবে, বি ওয়ানের সাথে এফ টু একবার হবে, আবার বি ওয়ানের সাথে এফ থ্রি একটা হবে, তাই না? তিনটা হবে যেহেতু। ধরো আমার তিনটা ব্লক আছে, তিনটা তিনজন তিনজন করে, ধর তিনটা জিনিস আছে, দুইটা জিনিসেরই তিনটা আছে। ধরো তোমার কাছে লাল বল তিনটা আছে, হলুদ বল তিনটা আছে। তাহলে লাল হলুদ মিলে তুমি কম্বিনেশন কয়টা করতে পারবা? সর্বমোট কম্বিনেশন কয়টা? নয়টা করতে পারবা, তাই না? তুমি নয়টার বেশি কিন্তু পারবা না। বুঝছো আমার কথাটা? আচ্ছা, আরো আরো জি নির্দিষ্ট ভাই। বোঝায়। যে তোমার কাছে ধরো ক্রিকেট বল আছে তিনটা, তো তিন রকমের, তিন কালারের। টেস্ট বল একটা, তারপরে হচ্ছে অরেঞ্জ বল একটা, যেটা সরি পার্পেল বল, যেটা পার্পেল বল একটা আছে, আর একটা রেড বল একটা আছে, তিনটা। আর হচ্ছে তোমার কাছে ফুটবল আছে হচ্ছে তিন রকমের। হ্যাঁ, একটা ধরো তোমার রাগবির যে বলটা আছে ওইটা একটা আছে, নর্মাল যে ফুটবল ওইটা একটা আছে, আর ফুটসালের বল যেটা ছোট 3 নাম্বার, এই ফুটসালের বল আছে তিনটা। তাহলে এই 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 তিনটা বলের সাথে তুমি কয়টা কম্বিনেশন করতে পারবা? 9 রকমের বেশি তো কম্বিনেশন করতে পারবা না, পারবা কি? পারবা না। তাহলে এই কম্বিনেশন করার ক্ষেত্রে কি করবা, আমরা চাইলে এটা ভাবে লিখতে পারতাম, বি ওয়ান এফ ওয়ান লিখছি, এখানে আবার বি টু এফ টু লিখতে পারতাম, কিন্তু এইভাবে আমরা লিখবো না। আমরা কি করবো, বি ওয়ানটা যদি কম্বিনেশন এই পাশে রাখি, এর সাথে যদি এই তিনটা আমি চেঞ্জ করে দিই, তাহলে তাহলে হলো তিনটা কম্বিনেশন হয়ে গেল বি ওয়ানের সাথে, তাই না? ধরো লাল ক্রিকেট বলের সাথে যদি আমি ফুটবলগুলা তিনটা ফুটবলই একবার একবার করে বসাই, তাহলে তো তিনটা কম্বিনেশন শেষ, লাল ক্রিকেট বলের কাহিনী শেষ। তারপরে আমার কি করলাম, আমি আবার হোয়াইট ক্রিকেট বল নিলাম, হোয়াইট ক্রিকেট বলের সাথে আবার তিনটা ফুটবল আমি আলাদা আলাদা করে ছবি তুললাম, তাহলে তিন রকম শেষ। তারপর আমরা আবার কি করলাম, আমরা হচ্ছে পার্পেল যে ক্রিকেট বল আছে এটা নিলাম, এটার সাথে আমি কি করলাম, আমি আবার তিনটা ফুটবলের নিচে ছবি তুললাম। তাহলে এর বেশি কম্বিনেশন কি হওয়া সম্ভব এই 6টা বল দিয়ে? সম্ভব না তো। না এই ভাই। জন্যই বলছি যে জি ভাই, যে বুঝতে পারছি হ্যাঁ এখন। এই একটা একটা সমান রাখবো। আচ্ছা ঠিক আছে, এটা এটা বুঝলেই হলো, এটাই মেন জিনিস আর কি। তাহলে আমার এই জিনিসটা কমপ্লিট। এখন আমি হচ্ছে দেখি, এখন এইখানে বার প্লট তৈরি করব। বার প্লট আমি বলছি এগুলা কোনো কিছু আপনাদের চেঞ্জ করার দরকার নাই, আমি গত ক্লাসে বলছি এগুলো কিছুই দরকার নাই। আপনারা চেঞ্জ করবেন কোন জায়গাগুলোতে, এই নাম্বারগুলোতে যদি লাগে আর কি, লাগার কথা না, তারপর চেঞ্জ করবেন, আবার এখানে নাম টাম চেঞ্জ করবেন। বাকি যা আছে কোড এই এই কোড এইভাবে রান করে দিবেন। দিলেন দিলেন। হ্যাঁ, দেখেন এখানে সুন্দর মতো করে দেখাইছে যে F3 F2 F1। হ্যাঁ, এখন আপনারা কথা বলতে পারেন যে ভাই তাইলে হচ্ছে ABC দিল। ABC কারণ দিছে হচ্ছে, ধরেন অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন হচ্ছে এটা এটা এই F2 তে AB দেওয়া, তাই না? এটাতে A তে কনভার্ট করছে, এটাকে B তে ধরছে, আবার এখানে AB দিছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে F3 এর সাথে F1 এর একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে, তাই না? দেখেন এটা কোড 2, এটা কোড 2, এটা ডিফারেন্স আছে না, সিগনিফিকেন্স আছে। কিন্তু F1 আর F2 কিন্তু সিগনিফিকেন্স এর ডিফারেন্স নাই, হালকা। তাহলে এটা দুটো ধরনের একই ক্যাটাগরির মধ্যে পড়লো। আবার F2 আর F3 এরও কিন্তু সিগনিফিকেন্ট ডিফারেন্স নাই। এই জন্য এখানে লেটারিং করা হয় AB, আর এই যেটা যে দুটো সিগনিফিকেন্ট ডিফারেন্স সেগুলোতে আলাদা আলাদা লেটারিং করা হয়। বুঝতে পারছেন বিষয়টা? এই যে এখন আমি টেস্টটা দিলাম, দিলে টেস্টটা পুরো চলে আসলো। তো এইভাবে আপনারা কি করতে পারেন, আপনাদের যে ডেটাগুলো থাকে সেই ডেটাগুলো অ্যানালাইসিস করে এভাবে সুন্দর মতো ভিজুয়ালাইজেশন করতে পারেন। কোড সেমই, ডেটা যত বেশি হবে, সেই ডেটা বেশি হলে ওই অনুযায়ী আপনারা অ্যানালাইসিস করবেন। এগুলো কোডের কোনো চেঞ্জ নাই। ওই ডেটা যত বেশি হবে সেই জায়গাগুলোতে এই জিনিসগুলো দিবেন। এই যে এইখানটাতে সে ব্লক হবে, ট্রিটমেন্ট হবে, এগুলো বেশি হওয়ার কথা না ব্লক ট্রিটমেন্ট, বা তাও যদি হয় তাহলে আপনি দিবেন আরো। আর আরো যদি ট্রিটমেন্ট ছাড়া যদি আরো কিছু থাকে, আরো কোনো মানে আপনার ফ্যাক্টর থাকে, 3টা বা 4টা ফ্যাক্টর থাকে, সেক্ষেত্রে ওই ফ্যাক্টরগুলো দিবেন। বুঝছেন তো এই বিষয়টা? এখন আরসিবিটি টুটা দেখা, এটা তো আরো তাড়াতাড়ি বুঝবেন। আরসিবিটি টুটা দেখলে আর অনেক কিছু ক্লিয়ার হবে আপনাদের।
এটা হচ্ছে RCBT2 বলে, কিন্তু RCBT2 বলে না, এটা কম টু ফ্যাক্টর RCBT লেআউট বলে, মানে মাল্টিপল ফ্যাক্টর যেখানে হয় সেই লেআউটটাকে আমরা RCBT2 বলে আখ্যায়িত করি, বা RCBT মাল্টিপল ফ্যাক্টর বলে আখ্যায়িত করে অনেকে। এটা এই ক্ষেত্রে আমাদের কি কি লাগতেছে দেখেন, ggplot2 তো আমার লাগবেই, আবার রিশেপ টু এই প্যাকেজের কি কাজ এগুলো আপনার কোনো জানার দরকার নেই। এই প্যাকেজটা আমার লাগতেছে কারণ আমি একটু শেপিং করবো, বুঝতে পারছেন? এগুলো কোনো কিছু জানার দরকার নাই। আপনার জানার দরকার হচ্ছে কোন প্যাকেজগুলো কি জন্য লাগে। এই রিশেপ, ggplot2, এই শেপ টাইপের যে জিনিসগুলো আছে, নাম দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো হচ্ছে আমার ফিগার টিগার জেনারেশন করতে লাগবে, বা বার গ্রাফ ট্রাফ যেগুলো বানাবো সেক্ষেত্রে লাগবে। প্লট যেগুলো আছে, প্লট আছে, বার প্লট আছে, বার গ্রাফ আছে, গ্রাফ প্লট এগুলো নামে যে প্যাকেজগুলো থাকবে সেগুলো দেখেই বুঝবেন যে এগুলো আমার হচ্ছে ভাই আমি ডিজাইনের জন্য লাগবে। তাহলে ঠিক এই দুটা আমি তাহলে লাইব্রেরি যদি ইনস্টল করা থাকে না থাকে ইনস্টল করে নিব। দেন আমি দুটো কল করলাম। তারপর আমি একে বললাম জেনারেট RCBT লেআউট। তারপরে এখানে ফাংশনে বলছে নাম্বার অফ ব্লক থাকবে, ফ্যাক্টোরিয়াল লেভেল থাকবে এবং ফ্যাক্টর 2 লেভেল থাকবে। দেখেন ফ্যাক্টর একটা লেভেল আচ্ছা, ফ্যাক্টর 2 লেভেল দিতে বলছি আমি, যেহেতু মাল্টিপল ফ্যাক্টর থাকে আমার। এটাকে আবার এইরকম করে আবার স্ট্রিপ প্লটও হয়, হ্যাঁ, ডিজাইন করা হয়। আচ্ছা ঠিক আছে, এটা আমি কোডটা রান দিলাম, বিশাল বড় কোড রান দিয়ে দিছি। তো এখানটাতে আমি আবার কম্বিনেশন দিছি, কি করছি, গ্রিড ওয়ানে দিছি ফ্যাক্টর 1 ইজ ইকুয়াল টু ফ্যাক্টর 1 লেভেল, ফ্যাক্টর 2 ইজ ইকুয়াল টু ফ্যাক্টর 2 লেভেল, এটা লিখে দিয়েছি। এগুলো তো সহজ জিনিস, আপনি যদি ফ্যাক্টর 3টা থাকতো তাহলে এখানে লিখতাম ফ্যাক্টর 3 ইজ ইকুয়াল টু ফ্যাক্টর 3 লেভেল, আর এখানটাতে একটা লেভেল বাড়াই দিতেন ফ্যাক্টর 3টা থাকলে, তাই না? ফ্যাক্টর 1 লেভেল, ফ্যাক্টর 2 লেভেল, ফ্যাক্টর 3 লেভেল করে দিতেন। তারপরে হচ্ছে ট্রিটমেন্ট লেভেল দিয়েছেন কি, এখানে কম্বিনেশন হবে, ফ্যাক্টর 1 এর সাথে ট্রিটমেন্টটার কম্বিনেশন করবে একবার, ওই ট্রিটমেন্টটা আবার ফ্যাক্টর 2 এর সাথে কম্বাইন করবে। এই জন্য আমি যে ডলার সাইন দিয়ে দিয়েছি, বুঝতে পারছেন? ফ্যাক্টর 1 এর সাথে কম্বাইন করবে, ফ্যাক্টর 2 এর সাথে কম্বাইন করবে। আপনার যদি আরও থাকতো তাহলে লিখতেন কম্বিনেশন, ডলার সাইন দিয়ে লিখতেন ফ্যাক্টর 3, ফ্যাক্টর 4, ফ্যাক্টর 5 এরকম। তারপরে হচ্ছে এখানে ব্লকের লিস্ট আকারে করে দিয়েছি, এগুলো কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, এগুলো যা আছে তাই। লেআউটটা রান করতে বলছে, সে রান করছে। এখন আমার ব্লক কয়টা এই জায়গাটাতে আপনি চেঞ্জ করবেন, আপনার নাম্বার অফ ব্লক কয়টা, আপনার ব্লক যদি 2টার বেশি হয় সেখানে ব্লকের নাম দিয়ে দিবেন। আবার হচ্ছে ফ্যাক্টরের যে লেভেলগুলো আছে, তো সেই লেভেল কয়টা আছে আপনার এখানে, যেমন আমার তিনটা করে ফ্যাক্টর, যেমন ফার্স্ট ফ্যাক্টরের নাম দিচ্ছি আমরা F1 F2 F3, আর সেকেন্ড ফ্যাক্টরের নাম দিচ্ছি আমরা P1 P2 P3। এখানে আপনার বেশিও থাকতে পারে, 4টা থাকতে পারে, 5টা থাকতে পারে, 6টা থাকতে পারে, এখানে কমা দিয়ে ওই অনুযায়ী দিয়ে এরকম ডিজাইন করে সেম স্টাইল করে আপনি লিখে দিবেন যত বেশি হবে। তাহলে আচ্ছা ঠিক আছে, এগুলা যেহেতু দিছি এগুলা একটু চিনায় দিয়ে দিলাম, ফ্যাক্টর 1 লেভেল, ফ্যাক্টর 2 লেভেল দিলাম। তারপরে এখন আমি বললাম যে জেনারেট করো, র্যান্ডমাইজ একটা লেআউট তৈরি করো, RCBT লেআউট তৈরি করো, যেখানে কি হবে, নাম্বার অফ ব্লক থাকবে, ফ্যাক্টর 1 লেভেল থাকবে, ফ্যাক্টর 2 লেভেল থাকবে। দেখেন কি সুন্দর ছোট একটা কোড দিলাম। এখন সে তো কাজ করছে, আর কি করছে এটা আমি কেমনে বুঝবো? দেখতে হবে না, ভিউতে দেখে ফেললাম। এই দেখেন সে করছে, সে ব্লক ওয়াইজ ব্লক 1 এ পজিশন 1 এ কি রাখছে, ফ্যাক্টর 1 P3 রাখছে। এই ব্লক 1 এর ফার্স্ট পজিশনে এটা রাখছে, ব্লক 1 এর সেকেন্ড পজিশনে এটা রাখছে, এটা দেখে ফেলছি আমরা। এখন আমি চাচ্ছি যে না, আমি খালি এটা দেখে মন ভরবে না, আমি একটা লেআউট বানাবো, আমার স্যারকে ওটা দিয়ে হবে না। তাহলে লেআউট বানানোর এই যে আমি তো বলছি যে কালারগুলো চেঞ্জ করবেন, এখানে পজিশন ওয়াইজ কোন জায়গার নাম টাম যদি কিছু দিতে চান সেগুলো চেঞ্জ করবেন, সাইজ চেঞ্জ করবেন, টেক্সট এগুলো চেঞ্জ করবেন, বাকি কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। আর টাইটেল লাগলে টাইটেল চেঞ্জ করবেন, এই কোডটা রান দিয়ে দিবেন, সহজ। আর স্টুডিও একদম সহজ, এই দেখেন এই সুন্দর মতো করে দুইটা ব্লকে সুন্দর মতো করে সে ইয়াগুলো বসায় দিছে। এখন দেখেন এখানে কি দেখা যাচ্ছে, সাদা কালার হওয়াতে এটা তো পুরোই সাদা লাগতেছে, বলবে কালার ব্লাইন্ড। তাহলে আমাকে এখানে কি করতে হবে, হোয়াইট কোথায় আছে, হোয়াইট নামটা যেহেতু চেঞ্জ, তাহলে আমি হোয়াইটটা, এটা আমি চিন্তা করে ব্ল্যাক দিলাম, ধরুন হোয়াইটটা দেখাই যায় না, দিয়ে এখন আমি এটা রান দিলাম। দেখেন এখন তো বোঝা যাচ্ছে, তাই না? এখন সাদার মধ্যে হোয়াইট চলে এসছে। এটা আর একটা কাহিনী আছে, একবার যদি জুম অন করেন ওটা কেটে না দিলে, এখন আবার দিবেন, এই দেখেন এখন সুন্দর মতো লেআউট সে আমাকে তৈরি করে দিছে। এইগুলো আমরা হাতে বসে কত কষ্ট করে বানানো লাগতো, কোনটাকে সামনে রাখবো, কোনটাকে পিছনে রাখবো, ওটা পিছনে রাখলে এটা এখানে রাখলে আবার এটা এই জায়গাতে রাখলে সমস্যা হয় কি ঝামেলা টামেলা, এই সুন্দর মতো করে এর মতো করে বসায় দিছে। আপনারা হাতে কলমে কিছুই করতে হবে না, বানানো কমপ্লিট, কাজ শেষ। এখন আপনাকে আবার অ্যানোভা তৈরি করা লাগবে, সেগুলোর মধ্যে গেলাম। আবার ডিরেক্টরি সেট করবেন, আমি তো বলছি ডিরেক্টরি কীভাবে সেট করবেন। এই যে এখানে যাবেন, গিয়ে সেট ওয়ার্কিং ডিরেক্টরি, চুজ ডিরেক্টরি দিলেন, দেওয়ার পরে আপনি ডেস্কটপে যাবেন, কোথায় আপনার ফাইলটা আছে, এখানে আছে, ওয়ার্কে আছে, তারপর ক্লাসে আছে,
দিলেন, দিয়ে ওপেন করে দিলেন। ওকে, ওকে, কমপ্লিট। আপনার জিনিসটা চলে আসলো। এখন আপনার লাগবে হচ্ছে এই যে লাইব্রেরিগুলো লাগবে। লাইব্রেরি যদি ইনস্টল করা থাকে তো ইনস্টল করবেন, নাহলে যে ডাক দিয়ে নেবেন। ডাক দিলেন, ডাকার পরে এখন এই ডেটাটাকে তো রিড করাতে হবে। আপনি তো সেট করে দিয়েছেন গত ক্লাস আগেরটাতে দেখালাম। তাহলে আমরা এইভাবে আবার দেখি, যেহেতু আমার আরসিবি যে টুনে কাহিনী আর লেখে একটা কি করছি, ট্যাব ল্যাপটপে বা কিবোর্ডে ট্যাব আছে, TAB, একদম লেফট কর্নারের দিকে ওই ট্যাবে ক্লিক করলেই ও এই পুরো এটাতে নিয়ে আসবে। আচ্ছা, আমি এটা দিলাম, দিয়ে এটা একটু দেখাই, সেম প্রসেসে আমি ভিউ করালাম, ভিউ করে দেখলাম। আচ্ছা ঠিক আছে, নাম কি কি দেখেন এই জায়গাটাতে সুন্দর একটা জিনিস আসছে। এই যে এতক্ষণ যে আমি ওয়াচ করতেছিলাম, এই ওয়াচটা আমার বৃথা যেতেছিল, এখন আপনারা বুঝতে পারবেন। এই দেখেন এখানে ব্লকের নাম কিন্তু ব্লক দেওয়া, P1 এর নাম কিন্তু পেস্টিসাইড দেওয়া, F1 এর নাম কিন্তু ফার্টিলাইজার দেওয়া, আর হয়েছে রেসপন্সটাকে কিন্তু এখানে ইল্ড নাম দেওয়া, তাই না? এখন দেখি কোডের মধ্যে আমার কি দেওয়া। হাই হাই রে, এই ওয়াচ তো ওয়াচই থেকে গেল। এখানে কোডের মধ্যে আমি নাম কোড চেঞ্জ করে ফার্টিলাইজার পেস্টিসাইড দিয়ে রাখছিলাম। এটা যখন আমি কাজ করছিলাম তখন আমি ফার্টিলাইজার পেস্টিসাইড দিচ্ছি। এখানে কোডের মধ্যে যদি অন্য নাম থাকতো তাহলে অন্য নাম দিতাম। তো যাই হোক, এখানে যে নামই থাকুক আমার লাভ হলো না কোনো কিছুই। তো এইখানে যে নামগুলো আছে আপনারা মাথায় রাখবেন, এইখানে কলামের যে নামগুলো আছে আপনারা ডলার চিহ্নের পরে ওই নামগুলো দিবেন। এই পাশটা আপনার দেখাই দরকার নাই, এই পাশটা দেখারই দরকার নাই। এই পাশে যে নামগুলো আছে এই নামগুলো আপনারা এই ডেটা সেটের নামের সাথে কলামের নামের সাথে মিলাবেন। দিলেন, দেওয়ার পরে তাহলে কি হলো, ফ্যাক্টর হিসেবে অ্যাসাইন করলেন। আপনার ব্লক একটা ফ্যাক্টর হলো, ফার্টিলাইজার একটা ফ্যাক্টর হলো, পেস্টিসাইড একটা ফ্যাক্টর হলো। ঠিক আছে, এগুলো দিলেন দিলেন দিলেন, দিয়ে ইল্ড রেসপন্স দিলেন। দেওয়ার পরে এখন অ্যানোভা মডেল বানাবেন। তাহলে অ্যানোভা মডেলের মধ্যে তো বড় হবে। এই দেখেন ইল্ড, এই ইল্ডটা কিসের জন্য? ব্লক প্লাস ফার্টিলাইজার প্লাস পেস্টিসাইড। আবার কিসের জন্য আসবে? ফার্টিলাইজার ইন্টু পেস্টিসাইডের সাথে একটা তো কম্বাইন ইফেক্ট আছে, তাই না? ফার্টিলাইজার এবং পেস্টিসাইড যে দিচ্ছেন দুইটাতে তো একটা কম্বাইন ইফেক্ট আসছে, সেটাও তো একটা কাজ। তো এই জিনিসটা দেখেন আমি অ্যানোভা মডেলের মধ্যে এটা দিছি। সেটা ইন্টু করতে কি দিছি? একটা মাঝখানে স্টার দিছি। বুঝতে পারছেন? এদের দুইজনের সেম দাদা দাদি আছে, মারা গেছে, সেই মারা যাওয়ার যে স্টারটা আছে আকাশে দেখা যায়, সেই আকাশের স্টারটা আমি মাঝখানে দিয়ে দিছি। এটা দিয়ে বুঝছে যে আমি আর তুমি একই। দেওয়ার পরে আমি এই অ্যানোভাটা রান করলাম। এখন একটা অ্যানোভা কিছু একটা হয়েছে, সেটা তো দেখতে হবে আমাকে সামারি করে আমি এখানে দেখলাম। আচ্ছা দেখছি, দেখে আমি দেখতেছি দেখেন এখানটাতে আমি আমার ডিগ্রিস অফ ফ্রিডম 1 1 করে আসছে, রেসিডুয়াল ইফেক্ট আসছে 3, যেহেতু 3টা আমার। তাহলে আমি দেখতেছি যে আমি যে কাজটা করছি করার পরে ফার্টিলাইজার দিছি, এই ফার্টিলাইজারের ইফেক্টটা আমি যে দেখতেছি এটা হাইলি আমার হাইপোথিসিসের সাথে অ্যালাইন করছে। মানে আমি যেমন চাচ্ছি ফার্টিলাইজার দিয়ে আমি ঠিক সেকেন্ড হাই, মানে কাছাকাছি, আমি যেরকম চিন্তা করছি ওরকম কাছাকাছি রেজাল্ট পাচ্ছি। পেস্টিসাইড কিন্তু আমাকে অতটা একটা সুদূর প্রসারী রেজাল্ট দেয় নাই, খালি শুধু শুধু পেস্টিসাইডটা খুব একটা সুদূর প্রসারী রেজাল্ট দেয় নাই। আবার আমি চিন্তা করছি ফার্টিলাইজার পেস্টিসাইড দুটো একসাথে দিলে কি হয়। এই ফার্টিলাইজার আর পেস্টিসাইড দুটো যখন আমি একসাথে দিছি, এটা আমার কোনো মানে কাছাকাছি রেজাল্টই দেয় না। আমি যেরকম চিন্তা করছিলাম তার আশেপাশেই নাই, মানে এটা মিলেই নাই, আমার হাইপোথিসিসের সাথে অ্যালাইনই করে নাই। তার মানে আমি বুঝছি যে শুধুমাত্র ফার্টিলাইজার দিলেই হতো, এখানে হুদায় আমি পেস্টিসাইড এড করছি, তাই না? বা ফার্টিলাইজার পেস্টিসাইড দুটো একসাথে দিয়ে আমার কোনো লাভ হয় না, বরং লস হয়েছে। অনেক সময় আমরা করি না যে গাছে খালি দিচ্ছি 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 দিচ্ছি, দিলেই খাবার দিচ্ছি দিচ্ছি, সেটা কেমন দিলাম কিভাবে দিলাম আমি শুনছি, ফেসবুকে দেখছি, ভিডিওতে দেখছি। এখন হচ্ছে আমি বাসায় গাছ লাগাইছি, দিতেই আছে দিতেই আছে দিতেই আছে। বা কেউ একজন বলছে 2 দিন পর পর গাছে পানি দিতে হবে। আমার খালামণি বাসায় গাছ লাগাইছে, চিন্তা করছে কে জানি বলছে 2 দিন পর পর গাছে পানি দিবে, ফেসবুকে দেখছি। তো 2 দিন পর পর গাছে পানি দিতে গাছের পাতা টাতা মরে, গাছের অবস্থা কাহিল। তো যে গাছে আপনার পানি ডেইলি দরকার সেই গাছে আপনি 2 দিন পর পর কেন দিবেন? আবার আর একজন চিন্তা করছে আপনার গাছে 2 দিন পর পর পানি দিচ্ছে আর এক খালামণি, তাহলে আমার গাছে আমি ডেইলি পানি দিই, এমন পানি দিচ্ছে গড়া পচে গেছে। তো সবকিছুই তো একটা লিমিট আছে, তাই না? একটা নিয়মতান্ত্রিক ব্যাপার আছে, নিয়মতান্ত্রিক অনুযায়ী আমরা কাজ করব। আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা কি করব, এগুলো আবার এলএসডি টেস্ট করব। এলএসডি টেস্ট করে দেখব যে আলাদা আলাদা করে, যে না 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 ও বললেই হলো। ফার্টিলাইজারের মধ্যে তো ফার্টিলাইজার আমি বিভিন্ন কিছু দিছি, তাই না? এই দেখেন ফার্টিলাইজারের মধ্যে আমি একটা বা দুটা ফার্টিলাইজার দিছি, এর মধ্যে কোন ফার্টিলাইজার ভালো আমি কেমনে বুঝবো? এখানে তো ডেটা অল্প, দেখেই বোঝা যাচ্ছে যে এটা থেকে এটা বেটার করতেছে। যেখানে ডেটা 2-3 হাজার হবে তখন আমি কেমনে বুঝবো? আমার মুখের কথা কোনো দাম আছে? আমার চোখে দেখতে হবে, আমাকে হাতে কলমে কাজ করে দেখতে হবে। সেটার জন্য কি করব, আমি এখানে হচ্ছে এলএসডি টেস্ট করব। এই যে এলএসডি টেস্ট করছি সেটার মডেলের জায়গায় কি দিছি, ফার্টিলাইজার, যেহেতু ফার্টিলাইজারের জন্য করব। এই যে ফার্টিলাইজার দিছি, দেখেন খুবই সহজ ইজি একটা কোড দিলাম। আপনাদের যদি এখানে ফার্টিলাইজার নাম না অন্য কোনো নাম দেন সেই নাম দিয়ে দিতে পারেন।
কিন্তু এই নামই দিবেন, ফার্টিলাইজারই দিবেন, কারণ যেহেতু কোডের মধ্যে ফার্টিলাইজার দেওয়া, যদি অন্য নাম এখানে লেখেন তাহলে এইগুলা তো নাম চেঞ্জ করতে হবে, সব জায়গাতে চেঞ্জ করতে হবে, সব জায়গাতে। এইটা না কিন্তু, এই ডলার সাইনের পরের জিনিসগুলো হচ্ছে শুধুমাত্র আপনার ডেটার নামের নাম, আর বাকি এগুলা সব হচ্ছে কোডের নাম, এগুলো হচ্ছে নতুন নাম। বুঝতে পারছেন? এই নতুন নামগুলা একটা জায়গায় এখানে যদি চেঞ্জ করেন তাহলে পুরো জায়গাতেই আপনার নাম চেঞ্জ করতে হবে। তো দিলাম, আমি এলএজি রেজিস্টার করলাম, করার পর এখন এটা প্রিন্ট করে দেখি কি হয়। আচ্ছা, প্রিন্ট করে দেখলাম, প্রিন্ট করে দেখি দেখি কি আসছে। প্রিন্ট করে দেখলাম যে ঠিক আছে, এরকম এরকম বিশাল একটা রেজাল্টের কাহিনী টাহিনী দিছে আমাকে, এলএসডি ভ্যালু এগুলা ভ্যালু ট্যালু দিছে। দেওয়ার পরে আমি এখানে দেখলাম যে না, সে বলছে ইল্ড একটু বেশি আসছে, সরি F2টা আমার একটু রেজাল্ট ভালো দিছে, এই জন্য এই ক্যাটাগরির মধ্যে ফেলছে, F1টা একটু কম রেজাল্ট দিছে, বি ক্যাটাগরির মধ্যে ফেলছে। দেখছেন, যেখানে যান সেখানেই বৈষম্য, একটু রেজাল্ট না হয় কমই দিছে, তাকে বি ক্যাটাগরির মধ্যে ফেলছে। এখন আমি এটা একটা একটু প্লটিং করে দেখাই, যেহেতু আমি পারি, একটা নিজেকে জাহির করতে হবে না, এইটা করে দেখলাম, দেখছেন কি সুন্দর, দুইটা বক্স বানাইছে, বক্সের উপর এ বি আলাদা করে দিছে, F1 F2 আলাদা করে দিছে। এটা দিয়ে কি বোঝাচ্ছে, দেখেন এই পাশে মিন ইল্ড দেওয়া আছে, যে আমার ফার্টিলাইজার 2 এর মিন ইল্ডটা কত আসছে, 4.6 এর মতো আসছে, হ্যাঁ, বা 4.8 এর মতো আসছে। আর এইখানে F1টা কত আসছে, 4.25, এদের 4.25 এর মতো আসছে। এগুলো দিয়ে বোঝাচ্ছে, দুটো আলাদা করে দিচ্ছে, সেম অ্যাজ পেস্টিসাইডের ক্ষেত্রে। ওই দেখেন সেম কোড, খালি আমি এই জায়গাটাতে পেস্টিসাইড লিখছি, আর কোনো কোডে কোনো চেঞ্জ নাই। এর প্রিন্ট করে দেখলাম P2টা বেটার রেজাল্ট দিচ্ছে P1 এর থেকে। এই তো P2, এটা আমি আমার কালার আবার লাল দিয়েছি, দেখেন লাইট করা। আপনি যদি কালার চেঞ্জ করতে মন চাই তাহলে আপনি আর স্টুডিওর একটা নামাবেন, কালার চার্ট গুগল টুগলে পাবেন, কালার চার্টের মধ্যে কালারগুলো মুখস্থ করবেন, মুখস্থ করে এইখানে ওই কালারের নামগুলো কোড দিয়ে দিবেন। যেমন এটা স্কাই ব্লু আছে, স্কাই ব্লু দিলাম, ব্ল্যাক নাম আর পাওয়া যায়, অনেক ক্ষেত্রে অনেকগুলো নাম থাকতে পারে, হ্যাঁ, এত নাম কালারের, সেই কালারগুলোর নাম মুখস্থ করে আপনি অনুযায়ী কালার চেঞ্জ করতে পারেন, যেভাবে মন চায়, যেমনে মন চায় দিলেন। এখানেও এবিসিডি আলাদা করে দিচ্ছে। তারপরে আমরা এখন ইন্টারেকশন ফ্যাক্টর দেখব, ইন্টারেকশন মানে কম্বাইন ফ্যাক্টরটা দেখবো। সেক্ষেত্রে আমরা কি করছি, দেখেন এখানে সি দিছি, এই সি দিয়ে মেইনলি কম্বাইন করা হয়, যত জায়গায় দেখবেন সির মাঝখানে, হ্যাঁ, সি দিয়ে একটা ব্র্যাকেট দিয়ে সকল ডিটেলস দেওয়া থাকে, কম্বাইন করে দেওয়া থাকে, যেসব কম্বাইন ইফেক্ট চাচ্ছি আর স্টুডিওতে কমনলি দেখতে পারবে। আচ্ছা, এটা একটা রান দিলাম কি রে, দিলাম, এখানেই করছে, থাকতেছে এখানে, সেখানে আবার রান দিলাম, ইরর, দেখছেন ইন্টারাকশন নট ফাউন্ড, এটা হয় নাই কেন, হ্যাঁ এখন হবে, চলে আসছে, ওইখানে দিয়েছিলাম তো ওই জন্য হয় নাই। দেখেন এখানে দেখাচ্ছে কি কম্বাইন ইফেক্টের মধ্যে F2 P2 4.95 আসছে, F2 P1 দুটো একসাথে রেজাল্ট দিছে হচ্ছে 4.65, F1 P1 দুটো কম্বাইন ইফেক্ট দিছে হচ্ছে 4.35, আবার F1 P1 কম্বাইন ইফেক্ট দিছে হচ্ছে 4.15। দেখেন তাহলে এই সবগুলোতেই কম্বাইন ইফেক্ট কমই না, তুলনামূলক একটা খালি বেশি আসছে। তাহলে এগুলো আমি কি করব, এটা আমি এখন আপনার একটু ভিজুয়ালাইজেশন করব না, এখন আমি আর আগের মতো ভিজুয়ালাইজেশন করব না, এখন আমি ইন্টারাকশন প্লট বানাবো। জিজি প্লট করলাম, করার পরে ইন্টারাকশন প্লট করা দেখলাম, আমরা একটা মেসেজ আসছে, একটু দেখে নেব, নোটিফিকেশন। এটা এক বললেন যে ভাই এটা আবার কি বানালেন, বলতে পারেন না ভাই আগের গুলো এত কিছু বক্স বানালেন, এটা কি বানালেন। এটা হচ্ছে ইন্টারাকশন প্লট বলা হয় এটাকে, বুঝতে পারছেন? তো আমার দুইটার যেহেতু কম্বিনেশন দেখাচ্ছে, আমার ডেটা অল্প, এটা দিয়ে কি বোঝাচ্ছে যে এই দেখেন F1 আর হচ্ছে এই পাশে হচ্ছে F1 আর এটা হচ্ছে F2, হ্যাঁ, আর এটা হচ্ছে পেস্টিসাইড, এই পেস্টিসাইডের দাগটাতে দেখাচ্ছে যে F1 এর মান, F1 আর P1 যখন একসাথে হয়েছে তখন তার রেজাল্টটা কত, দেখেন F1 আর P1 তার রেজাল্টটা হচ্ছে 4.2 এর নিচে আসছে, এখানে দেখাচ্ছে। আবার F2 আর P1 যখন হয়েছে তখন তার রেজাল্টটা আসছে কত, 4.67 এর মতো আসছে। আবার F1 এর সাথে যখন P1 অ্যাড করে দিছি, P2 অ্যাড করে দিছে, তখন তার রেজাল্ট আসছে হচ্ছে 4.4 এর নিচে। আর F2 এর সাথে যখন P2 অ্যাড করে দিছি তখন তার রেজাল্ট আসছে কত, 4.95 এর উপরে। এটা ইন্টারেকশন প্লট আকারে দেখাচ্ছে, বুঝতে পারছেন? এটা ভিজুয়ালি ইজিলি বোঝার জন্য আর কি, যে পাশে পেস্টিসাইডগুলোকে এরকম কালার দিয়ে বোঝাইছে আর এটা দুটো বার দিয়ে বোঝাইছে। আর না হলে এটা যদি দুটো একসাথে কম্বাইনলি বোঝাতে গেলে অন্য আরো অনেক কিছু দিয়ে বোঝাতে লাগতো, সেগুলো আরো কনফিউশন হতো, এই জন্য ইজি করে বুঝাইছে।
তাহলে আমাদের RCBT 2 পর্যন্ত দেখা শেষ। আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো? না ভাইয়া, এখন পর্যন্ত তো আসলে প্রবলেম সলভ করতে জানি, কোনো কোশ্চেনও নাই তাই। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। নেক্সট দিন জি ভাইয়া। আপনাদের আমি স্ট্রিপ প্লট বা সেই কাই স্কোয়ার টাই স্কোয়ার যা আছে আমি একটু দেখায় দিব। আর হচ্ছে আমি কিছু জি জিনিস আপনাদের ইয়া পাঠাবো নি, ওই যে ইয়া পাঠাবো, কোডও পাঠাবো। এর পাশাপাশি হচ্ছে আমি গ্রুপে আমি আপনার পাঠিয়ে দিচ্ছি কোড, আর হচ্ছে কি বলে, আর কিছু ওই ডেটা ফাইল আছে আমার কাছে মানে প্র্যাকটিসের, এগুলো আমি পাঠাবো না, আপনারা একটু প্র্যাকটিস করে নিন, হ্যাঁ? তাহলে বুঝতে জি পারবেন যে ভাই, আপনি একটু পারতেছেন। প্র্যাকটিসের ফাইলগুলো দিলে ভালো হয়। আমি ওই যে রিসার্চ স্ট্যাটিস্টিক যেটা আছে ওই জিনিসগুলো না একটু ভালো করে আগে চোখ বুলায় নিচ্ছি, নাহলে মনে হচ্ছে অনেক কিছু বুঝতেছি না, অনেকদিন ধরে এগুলোর মধ্যে প্র্যাকটিস করিনি তো। হুম হুম হুম, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আর কেউ কিছু না বুঝলে আমাকে ডিরেক্ট নক দিন, হ্যাঁ? সমস্যা নেই, ঠিক আমি আছে, দেখাই দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। হুম।